দেখো প্রবলেম 11। তাহলে প্রবলেম 11 আমাদের বলছে রিটার্ন অফ দ্য টু সিকিউরিটি ফর লাস্ট 5 ইয়ার। বিগত 5 বছরের দুইটা সিকিউরিটির ইনফরমেশন দেওয়া আছে। একটা হচ্ছে ইয়ার এ, আর একটা হচ্ছে স্টক এ, আর একটা হচ্ছে স্টক বি। দুইটা স্টকের আমাদের এখানে বিগত 5 বছরের ইনফরমেশন দেওয়া আছে। তাহলে এখানে আমাদের যে শব্দটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের এই লাস্ট শব্দটা ইম্পর্টেন্ট। লাস্ট শব্দটার জন্য আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করার সময় নিচে আমাদের কি দিতে হবে, তিনটা ওয়ার্ড আমি দিছিলাম। একটা হচ্ছে লাস্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে প্রিভিয়াস। এই তিনটা শব্দ যদি উল্লেখ থাকে, তিনটা ওয়ার্ড যদি উল্লেখ থাকে, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করার সময় আমাদের কি হয়, নিচে এন এন মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান হবে। আর এই তিনটার মধ্যে যদি উল্লেখ না থাকে, তাহলে নিচে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করার সময় শুধু এন হবে। তাহলে আমাদের এখানে এই জন্য এই তিনটা শব্দ একটু ভালোভাবে আয়ত্ত রাখতে হবে। যদি আপনি কখনো মিস্টেক করে এন এর পরিবর্তে এন মাইনাস ওয়ান দেন, তাহলে অঙ্ক ভুল। আবার এন মাইনাস ওয়ান এর পরিবর্তে শুধু এন দিয়ে আসেন, তাও অঙ্ক ভুল। আর এক জায়গায় ভুল করা মানে পুরো অঙ্কই ভুল ভুল হয়ে যাবে। তাহলে আমাদের এখানে এই 5টা ইয়ার দেওয়া আছে। দিয়ে আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে কোভেরিয়েন্স কোভেরিয়েন্স টু সিকিউরিটি এ অ্যান্ড বি, দুইটার কোভেরিয়েন্স নির্ণয় করতে বলছে। তারপরে আমাদের কোরিলেশন নির্ণয় করতে বলছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যান্ড ভেরিয়েন্স টু সিকিউরিটি, দুইটারই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং ভেরিয়েন্স নির্ণয় করতে বলছে। তারপরে আমাদের হ্যাঁ, পোর্টফোলিও রিটার্ন বের করতে বলছে, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলছে। তাহলে আমাদের এটার জন্য একটা করতে হবে, এটার জন্য আবার আর একটা করতে হবে সেম ভাবে। তাহলে আমরা প্রথমে যে কাজটা করে নিব, প্রথমে আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা বের করে নিব। তাহলে আপনারা লেখেন রিকোয়ারমেন্ট অন দিয়ে ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এক্সপেক্টেড রেট অফ রিটার্নের এটা চাই নাই, তারপর আমাদের করে নিতে হবে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, কারণ আমাদের ওইগুলা নির্ণয় করলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন লাগবে। তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন যদি ইয়ার দেওয়া থাকে, তাহলে কি সূত্র প্রয়োগ করবো আমরা, মনে আছে আপনাদের? এক্সপেক্টেড রেট অফ রিটার্নের যদি সময় থাকে, তাহলে সময় থাকলে কি সূত্র হবে, সময় থাকলে হবে R1। তাহলে আমাদের এতে হচ্ছে ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে 5টা। একটা হলো R1, তারপরে হবে R2, তারপরে হবে হলো R3। এভাবে আমাদের কয়বার লিখতে হবে, 5বার লিখতে হবে। R4, তারপরে R5। তাহলে সময় দেওয়া আছে, এই জন্য আমাদের R1, R2, R3, R4, R5। তাহলে এইভাবে লিখতে হবে, আর নিচে হচ্ছে শুধু এন। এইখানে কিন্তু এন মাইনাস ওয়ান না। আমরা বলছিলাম স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করার সময় এন মাইনাস ওয়ান হবে। তাহলে আমাদের তারপরে কি দুইটা স্টক আছে ফর স্টক এ। তাহলে স্টক এর থেকে আমরা এখন যদি ভ্যালু গুলা বসাই, তাহলে R1, R2, R3 স্টক এর গুলা বসান। R1 হচ্ছে 8%, তাহলে 8%-এ সরাসরি আমি 8 দিয়ে লিখলাম, নাকি 0.08 দিয়ে লিখবো বলেন, কি দিয়ে লিখবো? 8। 0.08 দেন। আচ্ছা আপনি দেন, সমস্যা নাই, 0.8। তাহলে আমি লিখলাম হচ্ছে 8, তারপরে লিখলাম 3, তারপরে সরাসরি আমি পার্সেন্টটা দিয়ে দিব। তারপরে আমাদের এটা হচ্ছে প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে -2। তারপরে হচ্ছে আমাদের কি বলা আছে, +10। একই ক্যালকুলেশন আসবে, শুধুমাত্র পয়েন্ট দিয়ে করলে পরে লাস্টে 100 দ্বারা গুণন দিতে হবে, আর পয়েন্ট ছাড়া করলে লাস্টে 100 দ্বারা গুণন দিতে হবে না। আর নিচে হচ্ছে কত হবে তাহলে, নিচে আমাদের শুধু এন, সরি এন এর মান হচ্ছে কত, 5। এটা ফর এ, ফর বি। দেখেন আপনারা ফর এ এবং ফর বিটা বের করেন, কার কত হয় দেখেন। কেউ কি ক্যালকুলেশন শেষ করছেন? ফর এ ফর বি দ্রুত লেখেন। স্যার কখন শুরু করছেন? এই মাত্র শুরু করছি। তাহলে খাতায় লিখতে বলছি কিন্তু এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দুইটা স্টকের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন নির্ণয় করতে হবে আমাদের। তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন নির্ণয় করার জন্য আমরা সূত্রটা দিলাম, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সমান সমান R1, R2, R3। এটা সূত্রটা কেন দিলাম, কোশ্চেনের মধ্যে আমাদের সময় উল্লেখ আছে, সময় উল্লেখ থাকার জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। আপনাদের কি বের হয়েছে?
আর প্রথমটা 7 হইছে। প্রথমটা হলো 7, তাহলে আমরা কি লিখবো? 7%। আর যদি পয়েন্ট দিয়ে করি তাহলে আমাদের আসবে হচ্ছে 0.07, তারপরে আবার ওয়ার্ড দিয়ে লিখবো 7%। পরে বিটা বসান, আবার সেম ভাবে বিটটা বসান। তাহলে বি 8 স্যার হচ্ছে ভাই। বিতে ফর বি, ফর বিতে হলো 8% হলো না? বিটা বের হয়েছে। জি জি ভাই স্যার 8% বের। তাহলে আমরা এ এবং বি সবাই কি বের করতে পারছি? দেখেন এই যে এখানে আমাদের আছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এই যে লিখলাম আমরা, লিখে মানগুলো বসালি 7%। যদি পয়েন্ট দিয়ে করি 0.07, তাহলে 7%। আর এটা হচ্ছে আমাদের পরেরটা হচ্ছে আমরা বিটা বের করে, বিটা কি 7% হলো না 5% হলো? 8% হয়েছে ভাই। ওই যে আপনার লাস্টে আছে 23, আপনার ওই জায়গায় লাস্টে মনে হয় 8 দেওয়া আছে। জি স্যার। আচ্ছা, আপনাদের 8% হয়েছে না? জি স্যার। জি ভাই 8 হয়েছে। তাহলে 8%, 8% ধরে তাহলে আমরা ক্যালকুলেশন করি, সমস্যা নাই। তারপরে আমাদের একটা টেবিল আঁকাইতে হবে, এই যে টেবিলটা। তাহলে টেবিলটাতে হচ্ছে আমাদের টেবিল ফর কোভেরিয়েন্স, কোভেরিয়েন্স এর জন্য একটা টেবিল করতে হবে। তাহলে টেবিলটা হচ্ছে আপনার স্টক এর জন্য, দেখেন স্টক এর জন্য দিবেন হচ্ছে 4টায়, যে এই ঘরগুলো ছোট দিলেই হবে। আর ইয়ার, আর মাইনাস ইয়ার, আর মাইনাস ইয়ার স্কোয়ার, টেবিলটা কিন্তু সহজ আছে আমাদের। তাহলে এর ভিতরে দিবেন 4টা। 4টা কিভাবে লিখবো? একটা হচ্ছে এই যে আর, আর একটা হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইআর, তারপরে আর মাইনাস ইয়ার, তারপরে এটা দিলি এর উপর স্কোয়ার। আবার বির ক্ষেত্রে এইভাবেই, আর ই আর, আর মাইনাস ইয়ার, আর মাইনাস ইয়ার এর উপরে স্কোয়ার দিয়া, তারপরে হচ্ছে আমরা এখানে কোভেরিয়েন্সটা আলাদা আলাদা, এই যে উপর থেকে নিচ পর্যন্ত একটা গড় দিব, এটা হচ্ছে কোভেরিয়েন্স। আর এই কোভেরিয়েন্স হবে হলো এই যেটা স্টক এর একটা, দেখেন স্টক এর হচ্ছে এই শেষেরটা, স্টক এর হচ্ছে, সরি এটা না, স্টক এর হলে এই যেটা স্টক এর, এটা নিব, আর স্টক বি এর এটা নিব। এই দুইটা গুণন দিলে কোভেরিয়েন্স বের হবে। তাহলে আমরা কাজ করি। দেখেন প্রথমে হচ্ছে আমরা একটু বুঝে নিই, তারপরে কাজ করি। তো এইখানে যে কোরিলেশন দিয়া যে কোভিরেন্স বের করা যেত, ওইভাবে করা যেত না? ওভাবে অনেক বড় হয়ে যেত। আপনি যদি আহ, এই যে এখানের মানগুলো আমার দুইটা কাজে দরকার, একটা হলো আপনি রুট দিয়ে করলে করা যাবে, দুইটা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন করা যাবে। যখন আপনি দেখবেন পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করতে বলছে, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যদি নির্ণয় করতে বলে, তাহলে শকটা করবেন, শকটা করলে পরে আপনি সুবিধা পাবেন। আর না হলে আপনার শকটা না করলে একটু প্রবলেম হবে। তাহলে শক থেকে আমি দুইটা মান নিতে পারবো। তাহলে আমাদের এই বুঝা দিব নাকি বলেন, পরে করবেন? স্যার বুঝা দেন। দেখেন তাহলে আর 1, তাহলে আর 1 হচ্ছে আমরা এই যে প্রথমে কিসেরটা বের করলাম, আর একটা হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এই যে এ বের করলাম। তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এর মানগুলো আমরা এই যে এখানে বসাবো, এর মান হচ্ছে আমরা সরি, এটা হচ্ছে আর ওয়ান হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে। আর 1 গুলো আমরা এখানে সরাসরি বসে নিলাম কোশ্চেন থেকে, আর 1, আর 2, আর 3, আর 4, আর 5 এর মান। আর ইয়ার হচ্ছে এখানে আমরা 7% বের করছি। তাহলে প্রত্যেক ঘরেই 7%, মানে প্রত্যেক ঘরে 7.07 লিখলাম। তারপরে এটার থেকে ক্যালকুলেটর একবারে করবেন, এই দুইটা গড় আগে বসে নিবেন, এই দুইটা গড় এর তাও বসে নিবেন, আবার এই দুইটা গড় বিট তাও বসে নিবেন, তাহলে দ্রুত গতিতে হবে। তারপরে কি করবেন? ক্যালকুলেটর একটা করে করবেন, এটা থেকে এটা বাদ দিবেন, বাদ দিয়ে এটা হইলো, তার উপরে ক্যাপ করে দিবেন, ক্যাপ করে দিলে এটা হবে। তারপরে এটা থেকে এটা বাদ দিলাম, বাদ দিলে মাইনাস এত হলো, এর উপরে যদি আমরা ক্যাপ দিই তাহলে এই মানটা চলে আসবে। তাহলে সরাসরি একবার করবো, এটা থেকে এটা বাদ দিয়ে এটা হবে, তারপরে ক্যাপ করে এটা হবে। এভাবে কি আমরা এই টেবিলটা এই পর্যন্ত কি করতে পারবো বলেন? এ পর্যন্ত কি জি বুঝলাম ভাই, আমরা, কি বুঝি নাই বলেন? এই যে এই জি বুঝতে পর্যন্ত। স্যার পারবো। তাহলে আপনারা একটা ক্যালকুলেশন করেন, দেন যাদের ক্যালকুলেটরে প্রবলেম হবে এটার থেকে এটা বাদ দেন তো, তোলেন সবাই একটু ক্যালকুলেশনটা করেন। একটা 0.03 মাইনাস হচ্ছে 0.07, 0.03 মাইনাস 0.07, ক্যালকুলেটরে তোলেন। তুললে পরে আমাদের আসবে হচ্ছে এই যে এটা আসবে, দেখেন পয়েন্ট -0.04। -0.04। -0.04 এর উপরে কি করবেন? -0.04, এই 0.04 এর উপরে ক্যাপ দেন 2, ক্যাপ 2, ক্যাপ 2 দেওয়ার কারণ, ক্যাপ 2 দিলে কিন্তু আমাদের মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে।
ব্র্যাকেট না দিলে কিন্তু আমাদের ক্যালকুলেটরে মাইনাসই দেখাবে, কিন্তু আমরা ব্র্যাকেট যদি দিয়ে তুলি তাহলে কিন্তু ক্যালকুলেটরে প্লাস দেখাবে। আমরা জানি এইখানে স্কোয়ার মানে হচ্ছে মাইনাস দুইটা আছে, মাইনাস দুইটা থাকার কারণে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে ক্যাপ টু দিলে দেখেন আপনাদেরকে এই মানটা আইছে, এই মানটা অনেকেরই না ক্যালকুলেটরে 1.6 এই ইনভার্স 3 আসছে। এই মানটা 1.6 চাইছে স্যার। এই মানটা হ্যাঁ 1.6 আইছে। এখন আপনাদের কাজ হচ্ছে দেখেন উপরে মাইনাস ইনভার্স মাইনাস আইছে, জি স্যার। ইনভার্স স্যার মাইনাস শিফট আইছে ইন না? করা লাগবে। তাহলে ইনভার্স মাইনাস আসার কারণে আমরা দুইটা কাজ করব, ক্যালকুলেটর এটা চাপ দিও, শিফট চাপেন, শিফট শিফট ইন। শিফট ইন দুটো তারপরে চাপতে হবে। ইন, ই এন জি একটা বাটন আছে দেখেন, জি স্যার। একবার চাপলেন আবার চাপেন, শিফট শিফট। তারপরে আবার ইন, দেখেন জি তো স্যার। উঠে, দেখেন এটা উঠে যায়। 2.0 দেখেন এই যে এটা, এই দুইবার চাপার কারণে শিফট ইং, তারপর আবার শিফটিং চাপার কারণে আমাদের এইটা আইছে কিনা দেখেন, জি স্যার। 0.00 0.0016। ঠিক আছে, এভাবে যদি আমাদের কখনো ইনভার্স মাইনাস মান চলে আসে উপরে ইনভার্স, তাহলে আমরা ভাঙাবো শিফট ইং তারপরে শিফটিং দিয়ে। তাহলে এখন কি আমরা এই টেবিলটা কমপ্লিট করতে পারবো বলেন? জি স্যার। আর কোভেরিয়েন্স, কোভেরিয়েন্সের যে মানটা, কোভেরিয়েন্সের মান হচ্ছে আমরা এই যে এটা নিছি, এর হচ্ছে কত 0.01, আর বির হচ্ছে আমাদের এই যেটা -0.04। তাহলে এই দুইটা গুণন দিলে দেখেন ওই যে ক্যালকুলেটর আবার ইনভার্স আসবে, ইনভার্সটা আমরা ভাঙ্গে এই যেটা বসাইছি। তাহলে টেবিল তারপরে আমাদের কি কি যোগ করবেন, এই যেটা যোগ করে রাখবেন, এটা হচ্ছে ই আরটা, আর মাইনাস ই আর এর উপর স্কোয়ার, এই মানটা আমরা যোগ করে রাখবো। তারপরে আর মাইনাস ই আর এর উপর স্কোয়ার এই মানটা যোগ করব, কোভেরিয়েন্স এর মানটা যোগ করব। টেবিলে যদি কারোর প্রবলেম হয় তাহলে আবার বলবো, বলেন টেবিলে কারোর সমস্যা আছে কিনা, টেবিলে বোঝা কারোর সমস্যা আছে কিনা, দ্রুত বলেন। স্যার সূত্র ওটাও বোঝা যায়। বুঝি নাই। স্যার কোভেরিয়েন্সে দুইটা গুণন করতে সূত্র হবে তাই না? সাহায্যে করা যায়, ওটাও বোঝা যায়। কোভেরিয়েন্সে, কোভেরিয়েন্স দুইটার ইয়ার, এই যে কোভেরিয়েন্স। হ্যাঁ এই যে এটা, এই যে এই মানটা আর এই যে এটা, এই দুইটা গুণন করে এখানে বসাইতে হবে দেখেন, এইটা আর এই স্যার যে যদি প্রবাবিলিটি দেওয়া থাকতো, কি হয়েছে, এর মান যদি দেওয়া থাকতো স্যার। প্রবাবিলিটি দেওয়া থাকলে তো অন্য নিয়মে করতে হবে, এখানে তো প্রবাবিলিটি থাকলে তো আর আপনার এই যে এটা হইতো না, এটা সময় দেওয়া থাকলে কখনোই প্রবাবিলিটি দেওয়া থাকবে না। আছে প্রবাবিলিটি আছে, ওই নিয়মের অঙ্ক করাবেন। এইটা আগে দেখেন, এটা কি ক্লিয়ার হয়েছে নাকি বলেন, এই পর্যন্ত সবাই বুঝছেন কিনা? জি স্যার। তারপরে কোভেরিয়েন্স, কোভেরিয়েন্স এর আমাদের এই যে সূত্রটা তুলবেন, কোভেরিয়েন্স টু স্টার, কোভেরিয়েন্স এ বি, কোভেরিয়েন্স এ বি। তাহলে কোভেরিয়েন্স এ বি লেখা আমরা এই যে মানটা তুললাম, কোভেরিয়েন্স এ বি হচ্ছে আমাদের এই যে এটা লিখলাম। তাহলে কোভেরিয়েন্স এ বি এই মানটা তুললাম শুধুমাত্র কি দিয়ে, সামনে সামেশন দিয়ে, দেন সামেশন দিয়ে কোভেরিয়েন্স এটা তুললাম আমরা, তোলার পরে নিচে হচ্ছে এন, এন লিখলে আমাদের দেখেন এটা আর কি সামেশন মানে সমষ্টি, তাহলে এটা সামেশন করে আমাদের কিছু যোগফল আছে এই যে এটা, সামেশন মানে যোগফল আমাদের এটা, তাহলে যোগফলটা উপরে লিখলাম আমরা 0.0125। আর এন, এন তো হচ্ছে বছর, নাম্বার অফ ইয়ার আমাদের আছে হচ্ছে 5, 5 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে আমাদের কোভেরিয়েন্স হলো। আর যদি আমরা এই ছক সারা করি, সাগর বলতে ছক সারা বুঝে দেন, যদি ছক সারা করি তাহলে এই যে কোভেরিয়েন্স এ বি, এই কোভেরিয়েন্স এ বি আপনাকে করতে হবে কিভাবে, দেখেন বড় একটা টান দিতে হবে, দিয়ে আমাদের এই যে এখানে ই আর মাইনাস ই আর, এই যে এইভাবে লিখতে হবে দেখেন, আর মাইনাস ই আর, আর মাইনাস ই আর, এটা হচ্ছে কি দিবেন, এ দিবেন, আর মাইনাস ই আর এ দিয়ে এটা থার্ড ব্র্যাকেট আটকাইবেন, এর সাথে হচ্ছে আপনি গুণন করবেন, তাহলে আর মাইনাস ই আর বি, আর মাইনাস ই আর বি। তাহলে এইভাবে একবার এ একবার বি দুইটাই তুলতে হবে দেখেন, আর মাইনাস ই আর এ, আর মাইনাস ই আর বি। তাহলে একবার তুললাম, এইভাবে আমাদের লিখতে হবে 5 বার, 5 বার লিখে নিচে হচ্ছে এন দিতে হবে। তাহলে আমি একবার লিখলাম আর মাইনাস ই আর এ গুণন আর মাইনাস ই আর বি, তারপরে কি হবে আর মাইনাস ই আর এ, এটা হলো আর 1 দিয়ে দিবেন, আর 1 ই আর এ, তারপরে আর 2, এটাও আর 1, সরি আর না দিলেও চলবে, এভাবে আপনি 5 বার লিখবেন।
5 বার মানে এই যে দেখেন এই যে এই মানটা, এই যে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5, কয়টা ইয়ার আছে আমাদের, স্টক আছে 5টা। কয়টা? 5টা আছে না? নাম্বার অফ ইয়ার 5, তাহলে 5 বার লিখতে হবে এই মানটা। 5 বার লিখলি তাহলে আমাদের এই যে এই ঘরের মানটা চলে আসবে, ক্যালকুলেশন করলে আমাদের 1 বার এই মানটা আসবে, আপনি যদি সূত্র দিয়ে করেন। তো এখানে আপনি আবার তারপর আবার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করার সময় আপনাকে কি দিতে হবে, রুট দিতে হবে, রুট দিয়ে করতে হবে। আর এখানে আমাদের কোভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এই ছকের মাধ্যমে দুইটাই সহজ হয়ে গেছে। ছক করার কারণে আমরা কোভেরিয়েন্স এর মানটা পাইছি। তাহলে কোভেরিয়েন্স যে 1 বার লিখলাম আমরা, তাহলে এইটাই হচ্ছে আপনার কয়বার লিখতে হতো, এই সামেশনটা বাদ দিয়ে কয়বার লিখতে হতো, যোগ দিয়ে দিয়ে 5 বার লিখতে হতো। ঠিক আছে সাগর, বুঝছেন কি? বলেন। বুঝতে পারছি। 5 বার লিখতে হতো। তাহলে 5 বার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সময়ও 5 বার লিখতে হতো। তাহলে আমরা এটা করলাম, তারপর আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বের করি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে আমাদের এই যে দেখেন 1 বার লিখলেই হবে, না হলে এটা কয়বার লিখতে হবে, ছক না করলে এটা কয়বার লিখতে হবে আমাদের। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যখন করব, যদি আমি ছক না করি, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন তাহলে 5বার লিখতে হবে। এটা আবার 5 বার লিখতে হবে, আর নিচে হচ্ছে দিতে হবে n-1। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সময় কি দিতে হবে, রুট দিতে হবে। নিচে দিতে হবে হলো n-1, দিয়ে আমাদের কি করতে হবে যে r-er এর উপরে হোল স্কোয়ার, এটা 5 বার লিখতে হবে। তাহলে আমাদের কি লিখলাম, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের জন্য আমরা এই যে এটা লিখলাম, এটা কিন্তু আমাদের ছকে করাই আছে। দেখেন r-er হোল স্কোয়ার, এই যে গড়টা নিলাম শুধু সামেশন দিয়ে, এই যেটা r-er এর উপরে হোল স্কোয়ার, এর সামনে হলো সামেশন দিলাম। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করার জন্য আমাদের কোশ্চেনে লাস্ট পাস্ট প্রিভিয়াস ছিল, লাস্ট পাস্ট প্রিভিয়াস থাকলে নিচে আমাদের কি হবে, n-1 হবে। তাহলে এই মানটা দেখেন আমাদের ছকের ভিতরে আছে, আর n এর মান হচ্ছে 5, 5-1 ক্যালকুলেশন করলে এটা হবে, এটাকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান, এই যে এটা বের হলো। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এ বের করলাম। আবার সেম একইভাবে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বিটা বের করব। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কি বুঝতে পারছেন সবাই? দেখেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বি, বুঝতে পারছেন নাকি বোঝেন নাই বলেন? না বুঝলে আবার বলবো কোনো জায়গায় যদি সমস্যা হয়। হ্যালো, স্ট্যান্ডার্ড স্যার ডিভিয়েশন বুঝতে এ, পারছি। তাহলে আমরা এই যে এটাকে সামেশন দিছি, যে কি লিখছি, রুট আবার দিয়ে এই মানটা উঠাইছি সামেশন। সামেশন কি হয়েছে আমাদের, আর মাইনাস ই আর, আর-ই-আর, এটার উপরে আমাদের কি হবে, আর-ই-আর ব্র্যাকেট ক্লোজ, এর উপরে হলো স্কোয়ার, আর ডিভাইডেড হচ্ছে নিচে হচ্ছে n-1 দিয়ে আমরা একবার হলো ফর এর তা বের করব। তাহলে এরটা যখন বের করব তখন এই যে যোগফল তো করাই আছে আমাদের, তাহলে উপরে বসাবো 0.0188, 0188, নিচে হচ্ছে 5-1, এটা এরটা বসাবো। আবার বিরটা যখন করব তখন আবার রুট দিয়ে বির মান এই যে এটা বসাবো। তাহলে বির ক্ষেত্রে আমাদের কি হবে, 0.0354 দিয়া নিচে হচ্ছে 5-1, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এ হবে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বি হবে। বলেন বুঝছেন কিনা? জি স্যার স্যার। আরেকটা প্রশ্ন তো, রিকোয়ার্ড 2 তে বলছিল কোরিলেশন বিটুইন সিকিউরিটিজ এ এন্ড বি। তাহলে তাহলে কোরিলেশন, আমার কোরিলেশন বের করার জন্য দেখেন এই যে কোরিলেশন করবো, এখন কোরিলেশন নির্ণয় করার জন্যই আমাদের কি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডিভিশন ডিভিয়েশন দরকার। লাগবে, ও আচ্ছা। ভেরিয়েন্স লাগবে, এই যে কোরিলেশন, কোরিলেশন হ্যাঁ। এ বি। তাহলে কোরিলেশন এ বি, কোরিলেশন এ বি দুইটা একসাথে চাইছে, কোরিলেশনটা বের করার জন্য আমাদের এই দুইটা মান দরকার। একটা হচ্ছে কোভেরিয়েন্স এ বি, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বি। তাহলে এই দুইটা মানই আমরা উপরে বের করছি। তাহলে এখন আমরা এখানে বসাইতে পারবো। তাহলে কোভেরিয়েন্স এ বির মান বের করছেন কত, কোভেরিয়েন্স এ বির মান হলো 0.0025, 0.0025। 0.025 বসাইলাম। আর হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দুইটাই দিয়ে বের করছি, যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এর হচ্ছে এটাকে 100 দ্বারা ভাগ করলে কত আসবে, 100 দ্বারা ভাগ করলে হবে হলো 0.0685। আবার এটাকে 100 দ্বারা ভাগ করলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বি হচ্ছে যেটা আসবে। তারপরে ক্যালকুলেশন করলে আমাদের কোভেরিয়েন্সটা হবে। তারপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের পাশে কি ভেরিয়েন্স চাইছে না, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের পাশে আমাদের কি চাইছে, ভেরিয়েন্সও চাইছে। তাহলে ভেরিয়েন্সটা, ভেরিয়েন্স মানে কি, ভেরিয়েন্স মানে হচ্ছে সিগমা স্কোয়ার। পড়ছিলাম কি আমরা, বলেন ভেরিয়েন্স, ভেরিয়েন্স জি মানে স্যার। সিগমা স্কোয়ার। তাহলে সিগমার উপরে স্কোয়ার দিলাম,
তাহলে সিগমার এইটা হলো এর মান এই যে এখান থেকে নিয়ে আমরা এর মান এখানে বসানো ছিল, এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এটা হবে ভেরিয়েন্স সিগমা স্কোয়ার বি। তাহলে সিগমা বির মান হচ্ছে এই যে এটা ছিল, তাহলে এর উপরে স্কোয়ার দিয়ে দিলে আমাদের এটা হবে। তাহলে আমাদের ভেরিয়েন্স কি সিগমা পর্যন্ত হয়ে গেল, অর্থাৎ এই যে দেখেন রিকোয়ারমেন্ট আপনি কত থেকে 2 আর 3 একসাথে তিন হয়, পর্যন্ত। রিকোয়ারমেন্ট 2 3 হইলো। আর আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্টটা কেন এ প্রথমটা হলো ওয়ার্কিং দিয়ে করবেন, এই যে এটা হচ্ছে ওয়ার্কিং এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা ওয়ার্কিং দিয়ে করবেন, কারণ আমাদের এই শকটা করবে গেলে আমাদের এই মানটা দরকার হবে। আর তারপরে আমরা কি করব, রিকোয়ারমেন্ট 2 এবং 3, রিকোয়ারমেন্ট 2 3 আমাদের কি ছিল, যে রিকোয়ারমেন্ট 2 এবং 3 আমাদের যেটা ছিল, তাহলে আমরা পরে রিকোয়ারমেন্টটা কি চাইছে বলেন তো, পরে রিকোয়ারমেন্টটা কি? পোর্টফোলিও। আচ্ছা আমি এইটার তাই বুঝা দিতেছি, দেখেন পোর্টফোলিও কি চাইছে আমাদের, আমি প্রশ্নে যাই। পোর্টফোলিও কি নির্ণয় করতে বলছে? পোর্টফোলিও এক্সপেক্টেড এক্সপেক্টেড রিটার্ন না, রিটার্ন। পোর্টফোলিও সিগমা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আরে পোর্টফোলিও সিগমা কেন, এই যে এটা পরে রিকোয়ারমেন্ট হচ্ছে এটা আমাদের। 1 নাম্বার আমাদের হয়েছে, 2 নাম্বারও হয়েছে, 3 নাম্বারও হয়েছে, হয়েছে না 3টা? জি স্যার, পোর্টফোলিও রিটার্ন আর পোর্টফোলিও স্ট্যান্ডার্ড তারপরে ডেভিয়েশন। আমরা এটা করব পোর্টফোলিও রিটার্ন এন্ড পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তাহলে পোর্টফোলিও রিটার্ন এবং পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এখানে আবার একটা এ একটা বি দুইটা দিয়ে করতে হবে। তাহলে ওয়েট দিয়ে দিচ্ছি। একটা করলে তো আমাদের আর একটা এমনি পারা যাবে, পোর্টফোলিও রিটার্ন আর পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তাহলে পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্নের এটা সূত্র দেখেন, এটা আমরা আগেই পড়ে আছি, পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তাহলে ERA/WA, ERA/WA, ERB/WB। তাহলে আমাদের এই কোশ্চেনে যেটা আছে, এই কোশ্চেনে হচ্ছে আমাদের আমাদের আপনাদের পার্সেন্টেজ কিন্তু সেম, আপনারা ওইটা বাসায় করবেন, ওইটা গ্রুপে পিক দিবেন। দেখেন এই কোশ্চেনে আমাদের 2টা পার্সেন্টেজ দেওয়া আছে, নাম্বারে আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে হচ্ছে এটা, খালি পার্সেন্টেজটা চেঞ্জ থাকতে পারে পরীক্ষার হলে, তাছাড়া কিন্তু আমাদের অঙ্কের টাক্সা সব একই। একটা হলো দেওয়া আছে আমাদের 60% আর একটা 40%, আর বি তে দেওয়া আছে হচ্ছে আমাদের 75%, আর একটা হচ্ছে আমাদের কত পার্সেন্ট, 75 আর 25%, দুইটা মিলে হচ্ছে 100%। আচ্ছা আমরা এটা তাহলে আমাদের এই যে এখানে 2টা ওয়েট, এটা হচ্ছে W1 এর ক্ষেত্রে, আর এটা হচ্ছে W2 বির ক্ষেত্রে, এর ক্ষেত্রেই আবার বির ক্ষেত্রে এটা হলো W1, এটা হচ্ছে W2। তাহলে আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন লিখলাম ERA/WA, ERB/WB। আমরা এটা বের করছিলাম 7%.07, WA হচ্ছে আমাদের এই যে 60, আবার ERB এটা আমরা বের করছি কোশ্চেন থেকে, আর W2 বা W2 এর মানে যে দেওয়া আছে। তাহলে এইটা একটা করলেন, আর একটা করতে হবে না বলেন তো? তাহলে এটা আমরা কার জন্য জি করলাম, স্যার। এর জন্য করলাম। আবার বির জন্য আমরা কি করব, এই সূত্রটা এটা বলেন, ফর জি বি। স্যার। তাহলে বির ক্ষেত্রে কি করবেন বলেন তো, আপনারা বির ক্ষেত্রে দেখি কি করেন, বির ক্ষেত্রে আপনাদের ERB। পরে ইয়ার সূত্র আমি তো লেখাই আছে, সরাসরি মান বসা দিই। 07 গুণন হচ্ছে কত বলেন, 07.0 কত, জিরো জিরো পয়েন্ট পয়েন্ট সেভেন ফাইভ 0.75 প্লাস, তারপরে এটা হচ্ছে আমাদের কত পয়েন্ট, এটা আমাদের 0.5 আছে, তাহলে 0.5 দিয়ে নিলাম, 0.5 ইন্টু হচ্ছে 0.25। ঠিক আছে, এই যে নিচে দেখেন, তাহলে এটা আমাদের হইলো পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্ন AB। তারপরে হচ্ছে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এই যে এটা। এখন আমরা এটা করতে পারবো, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমাদের একটা এ আছে একটা বি আছে, 2টা পার্সেন্ট আছে, যেমন 2টা বের করব। তাহলে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করার জন্য আমাদের এটা হচ্ছে কি সিগমা স্কোয়ার A/W স্কোয়ার A, সিগমা স্কোয়ার B/W স্কোয়ার B, 2 ইন্টু এই যে এখানে একটা ব্রাকেট দিয়ে দিবেন, 2 ইন্টু W A/W B কোভেরিয়েন্স AB। তাহলে সিগমা A
সিগমা এর মান আমরা বের করছি এই যে এটা, অথবা সরাসরি আপনি সিগমা স্কোয়ারের মান বের করছেন না, এই যে সিগমা স্কোয়ারের মান কি উপরে বের করা আছে না, বলেন ভেরিয়েন্স করছি না আমরা, এই যে দেখেন ভেরিয়েন্স মানে কি সিগমা স্কোয়ার, এই যে সিগমা স্কোয়ারের মান এই যে এটা নিয়ে আসবেন সরাসরি, আবার সিগমা স্কোয়ার এ, আর এটা হচ্ছে কি সিগমা স্কোয়ার বি। আর যদি আপনি সিগমার মান নিয়ে আসেন তাহলে এটা নিয়ে আসেন, এর উপর স্কোয়ার করা নেবে, এর উপর স্কোয়ার করা লাগবে। স্কোয়ার তো আমার করাই আছে, স্কোয়ার করা আছে, তাহলে আমি সরাসরি কি সিগমা স্কোয়ার এটা বসাইতে পারি। তাহলে সিগমা স্কোয়ার এটা বসালে তাহলে আমার এটা দরকার নাই, সরাসরি আমি এই যে এই লাইনটা করতে পারি। সিগমা স্কোয়ার এ ডাব্লু স্কোয়ার এ, ডাব্লু হলো 60, 60-এর উপর স্কোয়ার দিলে সো এই যে এটা আসবে সিগমা স্কোয়ার বি ডাব্লু স্কোয়ার বি। তারপরে এখানে আমাদের 2 ইন্টু ডাব্লু এ ডাব্লু বি, আর কোভেরিয়েন্স এ বি, এই যে এটা কোভেরিয়েন্সটা আমরা নির্ণয় করে নিছি, কোভেরিয়েন্স এ বিটা বের করে নিছি, নিয়ে এইখানে ক্যালকুলেশনটা করবেন এইভাবে। তাহলে কি করা যাবে নাকি কোনো সমস্যা হবে বলেন? একটু সময় লাগবে অঙ্কটা করতে, পরীক্ষাতে আসলে আমাদের কিছুই করানো করতে হবে সময় সাপেক্ষ, যদি আমার সময় একটু বেশিও লাগে তারপরে যদি পারা যায় তারপরে কিন্তু মার্কটা থাকবে। আর যদি পরীক্ষার ধরেন আপনার 1% কমে দিল, আর একটা পার্সেন্ট দিল, তাহলে 1% দিলে একটা দিয়ে করবো আমরা। ধরেন আমাদের এইখানে পরীক্ষার হলে স্যারটা একটা সুবিধা করে দিতে পারে আপনাদের, 1% দিয়ে দিছে, তাহলে 1% দিলে কি আমার দুইটাই করতে হবে বলেন? হ্যালো, 1% দিলেই না তাহলে স্যার, শুধু এটা করবো। একটা থাকলে একটাই করবেন, বুঝতে পারছেন না? আরেকটা বুঝাবো, বলেন এই নিয়মের আরেকটা বুঝাবো। স্যার বুঝান। আর স্যার উপরে যে আপনার ওই যে প্রবাবিলিটি ই দিয়েছেন 1/3, ওগুলা কিভাবে বের করা লাগে ওই 10 নম্বর অঙ্কটা? সিকিউরিটি কয়টা থাকবো? যদি 3টা থাকে 1/3, 2টা থাকলে 1/2, এটা বুঝাবো, সমস্যা নাই। এইটা আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। স্যার আপনি প্রথমে যে বললেন যে এই লাস্ট প্রিভিয়াস আর একটা যেন কি বললেন যে এগুলা থাকলে n-1 হয়, আর একটা কি? লাস্ট, পাস্ট, প্রিভিয়াস, শীটের মধ্যে লিখে দিছি, ওটা দেখেন, সেট খেয়াল করে নেই, লাস্ট পাস্ট প্রিভিয়াস। দেখাচ্ছি, দেখেন নিয়মের ভিতরে লিখে দিছি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের নিয়মে যান, যদি শীটটা প্রিন্ট করে থাকেন দেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের নিয়মে ওখানে লেখা আছে। এই যে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এই যে দেখেন এইখানে লিখে দেওয়া হয় নাই মনে হয় নাকি, এই যে এখানে খালি লেখা আছে ওয়ার্ড দিয়ে এটা করতে হবে। তাহলে কখন করতে হবে? n-1 দিতে হবে হচ্ছে আমাদের লাস্ট, তারপরে হচ্ছে পাস্ট, এই কথা বলেন না, লাস্ট পাস্ট, আর একটা হচ্ছে প্রিভিয়াস, লাস্ট পাস প্রিভিয়াস থাকিলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের নির্ণয় করার সময় আমাদের এই যে এটা দিতে হবে, সময় থাকলে এই যে ইয়ার যখন থাকবে এই যে তখন n-1টা ইউজ করতে হবে। যদি এই তিনটার যে কোনো একটা উল্লেখ থাকে, আর তিনটার একটাও যদি উল্লেখ না থাকে তাহলে আমাদের শুধু এনটা দিতে হবে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা 10 না পরে আর একটা ম্যাথ দেখি। আমরা কি এই নিয়মটা যেটা করাইলাম এই নিয়মটা কি বুঝছি না, এই নিয়মেরই আর একটা বুঝাবো, বলেন? স্যার বুঝতে পারছি। তাহলে ওই নিয়মেরই আমরা 10 নাম্বার ম্যাথটা বুঝাইলাম। স্যার আমাদের ব্যতিক্রমে 2% দেওয়া, স্যার আপনার ওই বইয়ে আছে 4% না? আচ্ছা ভাই, আমি 4টা দিয়ে ডাবল দিয়ে করে দিলাম, সমস্যা না, 2টা থাকলে তো 2টা দিয়ে করবেন আপনি। জি স্যার। ওটা তো নিচের ডেট তো দেখা দিলাম, নিচে আর একটা ওই হোমওয়ার্ক দিছি না আমি, এই যে দেখেন এটা প্রবাবিলিটি দিয়ে দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে, প্রবাবিলিটি দিয়ে দেওয়া আছে। তারপরে এটাও হচ্ছে আমাদের প্রবাবিলিটি দিয়ে দেওয়া আছে, এই যে 10 নাম্বার। তাহলে 10 নাম্বারটা আমরা সবাই করি, এখন নেন 10 নাম্বারটা করি, 10 নাম্বার পারলে 9 নাম্বারটা হোমওয়ার্ক দিবনি বা 9 নাম্বারটা বুঝা দিচ্ছি, সমস্যা নাই। খাতায় আমরা 10 নাম্বারটা সবাই করি, সবাই একটু বের করেন, প্রবলেম 10 খাতা বের করেন একটু ধীরে ধীরে। দেখেন প্রবলেম 10, there are 2 security and 3 stages of economics to খন্দকার।
স্টেজ অফ ইকোনমিক্স, এটা হচ্ছে আর্থিক অবস্থান, তিনটা অবস্থান, এর কোনো কাজ নাই, এটা সমস্যা নাই আমাদের। আমাদের কি দেওয়া আছে, প্রবাবিলিটি দেওয়া আছে এবং রিটার্ন দেওয়া আছে। প্রবাবিলিটি এবং রিটার্ন দেওয়া আছে। প্রবাবিলিটি এবং রিটার্ন দেওয়ার জন্য আমাদের কি কি চাইছে এখানে। সাপোজ মিস্টার খন্দকার হ্যাজ টাকা 5 লাখ। মনে করেন মিস্টার খন্দকার তার 5 লক্ষ টাকা বিনিয়োগ করবে। ইফ হি পুট টাকা হচ্ছে 3 লাখ স্টক এ, স্টক এতে সে 3 লক্ষ টাকা রাখবে। তাহলে 5 লক্ষ টাকার ভিতরে স্টক এতে খন্দকার 3 লাখ টাকা রাখবে। তাহলে আমাদের বাকি থাকবে কত? এই 5 লাখের থেকে 3 লাখ গেলে বাকি থাকবে 2 লাখ। এই 2 লাখ টাকা হচ্ছে সে স্টক বিতে রাখবে, যেখানে বলে দিছে এন স্টক এ রিমাইন্ডার, মানে অবশিষ্ট ইন স্টক বি, অবশিষ্ট 2 লাখ টাকা সেই স্টক বিতে রাখবে। হোয়াট উইল বি দা এক্সপেক্টেড রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হিজ পোর্টফোলিও। তাহলে পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্ন নির্ণয় করতে হবে, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করতে হবে। এখন পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করার জন্য আমাদের কি মান দরকার হবে বলেন তো? পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করার জন্য আমাদের কি দরকার? সিগমা স্কোয়ার এক্সপেক্টেড রিটার্ন দরকার পড়বে এবং ডাব্লিউ অন সিগমা স্কোয়ার এ ডাব্লু স্কোয়ার এ, এটা হলো এক্সপেক্টেড। তাহলে আমাদের সিগমা এ সিগমা স্কোয়ার এ ডাব্লু স্কোয়ার এ, তারপরে লাস্টে কি আমাদের কি কোভেরিয়েন্স আছে না? জি স্যার, লাস্টে লাস্টে কোভিড কোভেরিয়েন্স আছে, কোভেরিয়েন্স এ বি আছে। আর কোভেরিয়েন্সটা নির্ণয় করার জন্য আপনাকে আবার সিগমা কিসের মান লাগবে? সিগমার মানটা লাগবে। তাহলে কোভেরিয়েন্স, তাহলে প্রথমে আমাদের এক্সপেক্টেড, আর এই যে যখন আমরা এক্সপেক্টেড পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্ন নির্ণয় করব, পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্নের জন্য আমাদের কি লাগবে বলেন তো? পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র আমরা কি পড়ছিলাম? এক্সপেক্টেড রিটার্ন ই প্রয়োজন আর এ, ই আর এ ইন্টু হচ্ছে কি পড়ছি বলেন তো? ডাব্লিউ ই ইন্টু ডাব্লু এ, তারপরে বি ডাব্লু বি। তার মানে কি আমাদের এক্সপেক্টেড, শুধু এক্সপেক্টেড রেট অফ রিটার্নও লাগবে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও লাগবে। এই দুইটার লাগবে মান বের করার পরে তারপরে সে আমি কবি আসবে। পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতে পারবো। তাহলে আমরা তিনটা মান এক্সট্রা বের করে নিব আগে। একটা হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, একটা হচ্ছে কোভেরিয়েন্স। এই তিনটা মান বের করার পরে তারপরে বাকি দুইটা আমরা করতে পারবো। ঠিক আছে? জি বলেন স্যার, বুঝতে পারছি কিনা বুঝি নাই? স্যার বুঝতে পারছি। তাহলে আমরা এই সরাসরি লিখতে পারি। প্রথমে আগে লেখেন ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। সবাই করেন ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্নে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। কোন সূত্র? এক্সপেক্টেড রেট অফ রিটার্ন লিখবো হচ্ছে আর আর ওয়ান গুণন পিয়ন। আর অন গুণন পি অন। এটা কিন্তু ভাগ করব না আমরা, সরাসরি আর অন গুণন হচ্ছে পি অন। কয়বার লিখবেন এটা? আমাদের দেওয়া আছে কয়টা তিনবার input? লিখবেন। তিনটা। লেখেন সবাই। আর অন গুণন হচ্ছে পি ওয়ান প্লাস, তারপরে আর টু গুণন হচ্ছে আমাদের পি টু, আর টু পি টু, তারপরে হচ্ছে আমাদের প্লাস দিয়ে R3 P3, R3 ইন্টু P3 দিয়ে আমরা মান বসাবো। এখানে লিখবো ফর স্টক এ স্টক ফর বি স্টক স্যার। এ। তাহলে ফর স্টক এর মানগুলো আমরা লিখবো যে আর ওয়ান, আর ওয়ান হচ্ছে এই যে 10 দেওয়া আছে, তাহলে কি পয়েন্ট দিয়েই করলাম, 0.কি হবে 10। আর প্রবাবিলিটি দেওয়া আছে আমাদের কত? 0.20। তাহলে 0.10 ইন্টু 0.20, এটা হইলো একটা। তারপর আর একটা হচ্ছে আমাদের 20%, তাহলে এটা হবে কি 0.20 ইন্টু 0.30, 0.30, দুইটা হলো। আর একটা মান দেওয়া আছে, আর একটা হচ্ছে 0.40 দেওয়া আছে। তাহলে এটা আমরা লিখবো কি 0.40 ইন্টু 0.40 ইন্টু কি হবে 0.50। 0.50। এটা হচ্ছে আমাদের এর ক্যালকুলেশনটা হবে। কত কত বের হয় বলেন তো? এটা গুণন করে কত বের হয়েছে? প্রথমটা গুণন করে আমাদের কত বের হলো? এ কথা না, 0.02। 0.2। 0.2 বের হয়েছে না? জি স্যার, 0.02।
একবার পুরা ক্যালকুলেশন করে কত হয়েছে? 0.28 0.06 পুরাটুকু ক্যালকুলেশন করেন একবারে। স্যার পুরো এত ক্যালকুলেশন করে 0.02 জিরো পয়েন্ট 0.28 জিরো দিয়া 28 0.28 না? 0.28 আর হচ্ছে কি হবে? আর 8% নাকি? এই শব্দ এসে কোথায় থেকে? 28%। তাহলে আপনারা বিটা বের করেন, দেখেন ক্যালকুলেশন। তাহলে আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করলাম। পরেরটা লেখেন ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের জন্য আমরা রুট দিয়ে করি, যেহেতু আমাদের তিনটা দেওয়া আছে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সমান সমান কি হবে? এসডি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইকুয়াল টু কি হবে? এসডি সমান সমান দিয়ে আর কি দিতে হবে? এখানে আমাদের তো নাম্বার অফ ইয়ার নাই, প্রবাবিলিটি আছে, তাহলে একটা বড় করে রুট দেন। দিয়ে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা নির্ণয় করতে হবে কি? ই আর, বলেন কি হবে? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কি হবে? আর 1 না? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হবে হলো আমাদের, এই সূত্রটা কি? অনেকগুলো অঙ্ক করলেন তারপরেও সূত্র মস্তায় না গে। আর 1, তারপরে ই আর এ, আর 1 ই আর এ, এটার উপরে কি হবে বলেন? আর 1 ই আর এ স্কোয়ার গুণন পিওন। স্কয়ার গুণন স্কয়ার হচ্ছে গুণন পি। P1। তাহলে এটা একবার হলো, কয়বার লিখবেন? 3বার। তারপরে তিনবার। হচ্ছে আমাদের R2, R2 মাইনাস ই আর আর, মাইনাস এক্সপেক্টেড রিটার্ন R2 ই আর এ, এটা হচ্ছে বি দিয়ে দিলাম, দেওয়ার উপরে স্কোয়ার ইন্টু P2, P2 বা বি লিখে দিলে হবে। আর তারপরে হচ্ছে ওয়ান না দিয়ে বি দিয়ে দিন। তারপরে আমাদের কি হবে? R3 ER3 ER না 1ই দিয়ে দেন, আর 1 ER, এটা কি হবে? ER 8 হবে, সবটি তো এই ER দেন শুধু। আর 1 ER, তারপরে স্কোয়ার P1, তারপরে R2 ER এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এ আর বি তো আমাদের আলাদা দেওয়ার দরকার নাই, কারণ এ আর বি তো আমরা ফর এ ফর বি এটা লিখবো। তাহলে আর 1 ER এ, এরপর স্কোয়ার ইন্টু P1, আর 2 ER ER, এরপর স্কোয়ার দিয়ে P2, আর 3, তারপরে ER স্কোয়ার দিয়ে, এর উপরে স্কোয়ার দিয়ে কি হবে? গুণন দিয়া P3। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখবো হলো ফর, কি লিখবেন বলেন? ফর এ, লিখবেন না এভাবে? মান বসাইতে পারবো এখন? হ্যালো, জি স্যার। না বসে দেবো একটা? বলেন। তাহলে আর 1, তাহলে আর 1 এর মান হলো আমাদের কত হবে? আর 1 হচ্ছে আমাদের পয়েন্ট, 0. কত বলেন? আর 1 হচ্ছে 0.10। আর আর কত বের করছেন? এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এ কত বের করছেন? 0.28 নাকি? বলেন, খাতা দেখেন আপনারা, 0.28 বের হয়েছে না? জি স্যার। 0.28। 0.28 আমরা বের করছি, এটা প্রথমে গুণন হচ্ছে P1, তাহলে P1 হচ্ছে আমাদের 0.20, এইভাবে প্লাস পরেরটা হচ্ছে আর 2, আর 2 হচ্ছে আমাদের 0. এই যে এটা আর 2 হচ্ছে আমাদের কত? 20, তাহলে 0.20 মাইনাস আর তো আমরা বের করছি হচ্ছে 0.28, এটটা করতেছি, তাহলে এটটা তো সবগুলো একই থাকবে। এর উপরে স্কোয়ার গুণন হচ্ছে প্রবাবিলিটি হচ্ছে আমাদের 0.30, তারপরে প্লাস আর 3, তাহলে আর 3 হচ্ছে আমাদের 0.40 মাইনাস হচ্ছে আমাদের কত হবে? 0.28, এর উপরে স্কোয়ার। আর প্রবাবিলিটিটা হচ্ছে আমাদের কত দেওয়া আছে এখানে? 0.50। এভাবে ফর এ ফর বি দুইটা ক্যালকুলেশন করেন, সবাই ক্যালকুলেশন করেন। ক্যালকুলেশন নিয়ে তারপর আসতেছি আমরা আবার। ক্যালকুলেটরে ফার্স্ট ব্র্যাকেট দেন বা থার্ড ব্র্যাকেট দেন, যে কোনো ব্র্যাকেট দেন, দিয়ে তোলেন ক্যালকুলেটর 0.10,
মাইনাস 0.28, 0.10 মাইনাস 0.28 ব্র্যাকেট ক্লোজ দিয়ে ক্যাপ টু দেন, ক্যাপ টু দিয়ে সমান সমান চাপ দেন, ক্যাপ টু দিয়ে সমান সমান চাপ দিয়ে তারপরে গুণন 0.20 দিয়ে আবার সমান সমান দেন, দেখেন কত আসলো। তাহলে প্রথমে ব্র্যাকেট তুলবেন, ফার্স্ট ব্র্যাকেট বা যে কোনো ব্র্যাকেট তুললে এই মানটা তুলবেন, এটা থেকে বাদ দিবেন, বাদ দেয়া ব্র্যাকেট ক্লোজ ক্যাপ টু দিয়ে সমান সমান চাপ দিবেন, তারপরে গুণন 0.20 দিয়ে আবার সমান সমান চাপ দিবেন, কত আসলো বলেন, কত হইলো বলেন। ক্যালকুলেটর কি ক্যালকুলেশন আইছে এটার? আইসে স্যার ইনভার্স আইসে তো। ইনভার্স আসলে পয়েন্ট 00648। ইনভার্স আসলে ভাঙে নিবেন, এই যে দেখেন শিফট বাটন চেপবেন, আচ্ছা স্যার, শিফট যদি যদি কোনো অঙ্কে যদি স্যার ইনভার্স যদি স্যার 8 বা 10 12 এরকম আসে, তাহলে এটা কি আমরা ভাঙাবো? যে পর্যন্ত ইনভার্স না উঠবে পর্যন্ত শিফটিং শিফটিং চাপতে থাকবেন। ইনভার্স 12, তারপরে আপনার 13 15 এত বড় সংখ্যা কি ইনভার্স শুধু শিফট ইন চাপলে আসবে? এই ইনভার্স 12 13 15 এত তো আমাদের আসার কথা না। আর যদি কোনো অঙ্কে আসে 8 9 এরকম তো আসে, 12 এরকম অঙ্ক আছে তো। কোথায় 12 ইনভার্স? 12টা জিরোর পরে সংখ্যা আছে এমন অঙ্ক তো এ পর্যন্ত আমি দেখিনি, আপনি কোনটা মনে দেখছেন? স্যার 10 11 করছিলাম স্যার, এই যে থার্ড ইয়ারে স্যার ওয়ার্কিং ক্যাপিটালে কোন একটা সূত্রের অঙ্ক করছিলাম, এরকম আসে। ওটা তো ওয়ার্কিং ক্যাপিটালের আর একটা ক্যালকুলেশন, ওটা হচ্ছে আপনার আছে ওই যে ইয়ের ক্যালকুলেশনের ভিতরে একবারে ক্যালকুলেশন করা লাগে, ওটা একবার ক্যালকুলেটরের মাধ্যমে, ক্যালকুলেটরের মাধ্যমে একবারে সবকিছু ক্যালকুলেশন ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে একদম ক্যালকুলেশন করা নেবে। ওয়ার্কিং ক্যাপিটালের একটা ম্যাথ আছে ওটা, আপনি হচ্ছে জি স্যার, সূত্রের জি স্যার, জেড তথ্যের জেটের একটা সূত্রের কথা বলতেছেন, জি স্যার, এখানে ওই নিয়ম, এখানে ওইটা আসবে না, অত বড় জি স্যার। এই চ্যাপ্টারে অত বড় মান আসবে না। এই এইটা এটা কি ভাঙাইতে পারছেন? শিফট ইএনজি ইনভার্সটা ভাঙানোর নিয়ম, অথবা ক্যালকুলেটরকে নর্মাল করে নিলে আমার আর এই কাজটা করতে হবে না, ক্যালকুলেটরকে নর্মালও করা যায়। শিফট ইং, এটা চাপেন দুইবার, শিফট ইং, শিফট ইং, দেখেন আমাদের কত মান চলে আসলো, এটা রাশিদ কত হয়েছে? 0.648 কত হয়েছে? 0.00648। 0.00648, এইভাবে সবটি ক্যালকুলেশন করবেন, পরেরটা এইভাবে তারপরেরটা এইভাবে। আছে তো না? ফেরবেন না আরেকটা বুঝে দিব বলেন? হ্যালো, এই ভাই আরেকটা বুঝে দিব না ফেরবেন? তারপরে এটা আসছে 0.00192। 1/3 এটা ভাঙ্গা। বলেন কি বলতে গেলে এত দ্বিধাবোধ করেন কে ভাই? কথা বলবেন তাহলে বলবেন, সমস্যা কি বলেন? হ্যাঁ, আমরা একসময় তো ইনভার্স যদি আসতো তাহলে সরাসরি যে ইনভার্স আসবে ওই কথা সামনে শূন্য দিয়ে এরা মান বসে দিলে হ্যাঁ হতো। ধরেন ইনভার্স, ইনভার্স কত আসলো, এটা মুখস্থ বিদ্যা, ইনভার্স কত 4 আসলো, ঠিক আছে? ওর হাতে 3টা শূন্য দেবো। 4 আসলে 3টা শূন্য দিয়ে তারপর ওই সংখ্যাটা লিখবেন। যদি ইনভার্স চুরি করা 7 বিদ্যা আসে, স্যার, তাই না? ইনভার্স 7 আসলে 6টা শূন্য দিয়ে ওই সংখ্যাটা লিখবেন, ওটাও লেখা যাবে, সমস্যা নাই। দেখেন এইখানে জি স্যার। ইনভার্স, ইনভার্স কত আসলে এখানে? 2 আসিল। থ্রি ইনভার্স আসলে কত ছিল তাহলে? থ্রি ছিল। ইনভার্স 3 থ্রি ছিল, আসলে 3 ছিল, এই জন্য হ্যাঁ, দুইটা জি জি। শূন্য দিয়ে এই সংখ্যাগুলো লেখা দেওয়া হয়েছে। এই ক্যালকুলেশন কি পরের টুকু পুরাটুক হয়েছে মুহিব ভাই? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পুরাটুক পুরা হয়েছে? টুকি করছে ভাই। কত বের হলো? পয়েন্ট আপনি সর্বশেষ বেড়েছে 0.0156। একদম রুট মুট করে কত বের হয়েছে? 0.1। রুট রুট করি নাই ভাই, রুট করি নাই, ধরেন রুট রুটটাকে। করেন, রুট করে দেখেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এ কত হলো। রুট করার পরে আমাদের ফলাফল কত? 0.1249। 0.1249। আর কারোর আইছে এটা ক্যালকুলেশনে? তাহলে আমাদের 0.1249 আর কত 12.48%। ঠিক আছে, এইভাবে আবার বিটা বের করেন। যার সমস্যা হবে সে আমাকে বলেন, আমি বুঝাইতেছি তার। স্যার আমার 14.17 আইছে কোথায়? ওই রুট করার পর। তাহলে আপনার এই মানগুলো, এই দ্বিতীয় মানটা মুহিব ভাই বলেন তো, দ্বিতীয় মানটা কত হয়েছে যেটার? ভাই দ্বিতীয়টা আসছে 0.00192। 0.00 না? স্যার হ্যাঁ ভাই, পয়েন্টের 00। মধ্যে 4 ঘর নিব না 5 ঘর নিলে তো হয় মনে হয়। 5 গণ নাম 0.00
192। 192 নেন, এই পর্যন্ত নিছেন কি আপনি? 0.00192। তারপরেরটা কত হয়েছে? তারপর এটা আসছে 0.0072। 0.0072। যোগফল কত হয়েছে? যোগফল আসছে 0.0156। যোগফল হলো 0.0156। 0.0156। তারপরে রুট করে হলো আমাদের এই যে এটা আসবে জিরো পয়েন্ট পয়েন্ট ওয়ান টু ফোর এইট 49। 49। এই এখন ঠিক হয়েছে? দেখেন তো আপনার কোথায় ভুল হয়েছিল। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, যা সমস্যা হবে বলবেন। বিটা বের করেন সেম। তাহলে আমরা বির ক্ষেত্রে যখন করব, তাহলে এই যে বির ক্ষেত্রে হলো আমরা 3 নাম্বারটা যখন করি, আর বির ক্ষেত্রে আমরা যেভাবে বসাবো, এর মান হচ্ছে কত? 0.256। এটা তুলছেন? আপনার যে তৃতীয়টা ভুল হয়েছে, যে মানটা জি স্যার। দেখেন ক্যালকুলেশন, গুণন হচ্ছে কি প্রবাবিলিটি 3 কত? প্রবাবিলিটি 3 হলো 50। তাহলে আপনি কি এক কাজ করেন, ব্র্যাকেটে তোলেন এটা, ব্র্যাকেট দিয়ে 0.30 মাইনাস হচ্ছে 0.025 দিয়ে ক্যাপ 2 দিয়ে সমান সমান দেন। তারপরে গুণন 0.50 দিয়ে আবার সমান সমান দেন। দেখেন তো কত আসে, ঠিক আসে নাকি? তাহলে আমাদের আইসে হচ্ছে কত? 3টা 0, তারপরে 6125। ঠিক আছে, এখন দেখেন তো। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এর হইলো আমাদের 12.48%, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বির হচ্ছে আমাদের 3.91%। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কি হইলো সবার? রাশেদ তো করতেছেন না, অন্য যারা করছেন তাদের কি হয়েছে? স্যার এটা আসছে। আচ্ছা, ক্লিন করে দিলাম তাহলে, কিন্তু এটা পরে রিকোয়ারমেন্টে গেলাম। তাহলে পরে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করলাম, এইটাও করতে পারলাম। এখন আমরা কি করি? ভেরিয়েন্সটা বের করি। ভেরিয়েন্স, কোভেরিয়েন্স এ বিটা বের করে নিই। কোভেরিয়েন্স এ বি লেখেন, কোভেরিয়েন্স এ বি। তারপরে হচ্ছে আমরা পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আর পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করতে পারবো। তাহলে কোভেরিয়েন্স এ বি, তাহলে কোভেরিয়েন্স এ বি লিখে আমরা সূত্রটা লিখি হচ্ছে যেটা, একবার এর তা লিখবেন, একবার বির তা লিখবেন, ছোট ছোট করে লিখেন একটু। ই আর এ, মাইনাস হচ্ছে, সরি R1টা আগে দিতে হবে। তাহলে প্রথমে দিবেন R1 মাইনাস হচ্ছে ই আর, R1 মাইনাস ই আর এ, R1 মাইনাস ই আর এ, এইটুকে ফার্স্ট ব্র্যাকেট দেন। R1 মাইনাস ই আর এ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে গুণন, তারপরে হচ্ছে এটাও লিখবেন আর একটা, R1 মাইনাস ই আর বি, মানে এ আর বি একসাথে হবে, R1 ই আর বি লিখলাম। লেখার পরে এখানে এসে থার্ড এটা এই যে এই ভিতরে ব্র্যাকেটটা দেওয়ার দরকার নাই, থার্ড ব্র্যাকেট দিবেন, এই যে এই পাশে একটা এই পাশে একটা দিয়ে হচ্ছে এখানে হচ্ছে P1টা দিয়ে দিবেন। তাহলে কয়বার হলো? একবার হলো। এইভাবে লিখতে হবে কয়বার? 3বার। তারপরেরটা হবে কি? R2 মাইনাস ই আর এ, R2 ই আর, দেখেন R2 ই আর এ, এখানে হচ্ছে আমাদের এই ব্র্যাকেটটা দেওয়ার দরকার নাই, আমরা সরাসরি দিই। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে দিব, ব্র্যাকেটটা ওইখানে না দিয়ে এখানে দিব, দিয়ে হচ্ছে তারপরে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট R1, তারপরে কি হবে? ই আর বি, মানে একবার এ হবে একবার বি হবে, ই আর বি দিয়া এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে এখানে হচ্ছে P2। এইভাবে 3বার লিখতে হবে। নাম্বার অফ ইয়ার নাই, তাহলে ভাগ করতে হবে না, 3বার বসানো এইভাবে। R1 কত?
হ্যালো, পয়েন্ট এই একজন বলেন R1 কত দেওয়া ছিল আমাদের? 0.10। R1 হচ্ছে কি মাইনাস ছিল না প্লাস ছিল প্রথমটা? R1 হচ্ছে আমাদের কত? 0.10 না? 0.10 এর কত বের করছেন? কত বের হয়েছিল? 0.28। 0.28 বের হয়েছিল। তারপরে আমাদের এটা ব্র্যাকেট ক্লোজ করেন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পি ওয়ান প্রথমটা কত ছিল বলেন? 0.20। 0.20 দিয়ে এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবেন। তারপরে প্লাস R2 কত আছিল? R2 আর 2.20। 0.20। 0.20, R2 হচ্ছে 0.20, তারপরে মাইনাস এটা তো আট R2 না, এটাও তো R1 লাগবে। স্যার ওই R1 বির বিটটা মান লাগবে। বসানোর আগে বির মান বসাতে হবে আগে। বির মান হচ্ছে আর 0.20, হ্যাঁ 0.20 ঠিক আছে। বি হচ্ছে আমরা কত বের করছিলাম? 0.265। 0.265। এই পির মানটা বসানোর আগে বীর মানটা বসাইতে হবে, হ্যাঁ ঠিকই বলছেন, এই পির মানটা বসানোর আগে বীর মানটা আগে বসাইতে হবে। তাহলে আমাদের একটু মিস্টেক হয়েছে, দেখেন। তাহলে প্রথমে আমি থার্ড ব্র্যাকেটটা দিয়ে নিলাম, নিয়ে R1 হচ্ছে আমাদের হচ্ছে 0.10 না? 0.10, হচ্ছে আমাদের 0.28 বসাইলাম। এটা আর এটার মান বসলো। তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে গুণন, তাহলে R2, তাহলে R2 তে হচ্ছে আমাদের কত হয়? R2 হলো R1, বীর R1 হচ্ছে কত? 0.20 না? 0.20 R1 তো 1.0 থাকবে, শুধু খালি ওই যে না আর ভাই, ই এটা মানে। হচ্ছে এটা বীর মান বসবে, আর এটা এর মান বসবে। একটা এর মান, একটা বীর মান। প্রবাবিলিটি এটা হচ্ছে এর মান এ ইনফরমেশনের মান বসবে, আর এটা হচ্ছে বি ইনফরমেশনের মান বসবে। এই যে বি লেখছে, এই যে এ লেখছেন না, আর এই যে বি লেখছেন না, তাহলে এই যে R1, তো এটা হচ্ছে R1 হলো এর R1, আর এটা হলো বীর R1 কত? 0.20। আর হচ্ছে পয়েন্ট কত? 0 265। 265 না? 265 0.265। দিয়ে তারপরে এটা ব্র্যাকেট আটকান। তারপরে থার্ড ব্র্যাকেট দিবেন, সরি থার্ড ব্র্যাকেটটা পরে দিই, প্রবাবিলিটিটা দিয়ে। প্রবাবিলিটির মানটা কত? P1 0.20। 0.20। 0.20 দিয়ে থার্ড ব্র্যাকেট আটকা দেন। তারপরে আবার পরেরটা বসাবেন, এইভাবে তিনটা বসান নেব। তাহলে এটার অ্যান্সার যেটা বের হবে, এটার অ্যান্সার আসবে হচ্ছে, আপনি ক্যালকুলেশন করলে অ্যান্সারটা হবে, ও ভেরিয়েন্সের এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার হবে হলো অ্যান্সারটা লেখা রাখেন 0.0048। ও ভেরিয়েন্সের অ্যান্সার আসবে এটা। যদি অ্যান্সার না আসে নেক্সটে আবার দেখাবো, এটা আপাতত অ্যান্সারটা লেখা রাখেন। লিখছেন? কোভেরিয়েন্সের অ্যান্সার হচ্ছে যেটা জি ক্যালকুলেশন ভাই, করলে অ্যান্সারটা। 0.0048। আচ্ছা, তারপরে আমাদের কি করতে হবে? পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্ন করতে হবে, আর পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করতে হবে। তাহলে পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, তাহলে পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্নে কি সূত্র প্রয়োগ করবো বলেন? পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, তাহলে কি লিখবো? যে এখন তো সব বের করে নিলাম আমরা, ই আর এ ইন্টু কি হবে? ডাব্লিউ এ, WA। ERA WA প্লাস, তারপরে আমাদের ই আর বি আমাদের তো দুইটাই, WB। ডাব্লিউ বি
তাহলে এইটা দিয়ে আমরা হচ্ছে পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্ন করব। ইআরএ কত হয়েছে আমাদের? ইআরএ হচ্ছে 28.28। 0.28। ডাব্লিউ এ, তাহলে ডাব্লুর মানটা আমরা সাইটে বের করে নিব। ডাব্লুর মানটা কিভাবে বের করব? ডাব্লিউ এ আর ডাব্লিউ বির মান কিভাবে বের করবো বলেন? ডাব্লিউ এ তে মোট 1/3। মোট তিন না, লাখ ওয়ান ভাগ ভাগ 5 থ্রি লাখ না, 2 লাখ ওয়ান ও ভাগ বিনিয়োগ থ্রি আচ্ছা। না, টাকা দেওয়া আছে। মোট বিনিয়োগ হচ্ছে 5 লাখ, তার মধ্যে এ তে রাখছে 3 লাখ। তাহলে কি হবে? ডাব্লিউ এটা হবে হচ্ছে কত? 3 লাখ ভাগ 3 হচ্ছে লাখ ভাগ হচ্ছে 5 লাখ। 3 লাখ ভাগ হলো 5 লাখ। এটা হলো ডাব্লিউ এর মানটা আসবে। ডাব্লিউ এর মানটা কত আসছে তাহলে? আর ডাব্লিউ 2 বিটা লাখ আসবে কিভাবে? 2 লাখ ভাগ 5 লাখ। 2 লাখ, এর মান আসছে 0.06। 0.6 স্যার। এর মান 0.60 না? জি স্যার। 0.06। 0.06। জি ভাইয়া। 0.06। আর বির মান কত আসছে? 0.4। 0.06 আসলো। শুধু না, 6 আছে। শুধু না, 6? 0.6 আছে, প্রথমটা 60 0.6। লেখা। 0.6 মানে 60 ভাই। জি স্যার 60 লেখা। 0.6 আর এটা কত আসে? ভাইয়া এটা হচ্ছে 0.4। স্যার 0.4 4 মানে 40। তাহলে এই দুইটা আমরা বের করে নিব, যেহেতু টাকা দেওয়া ছিল। তাহলে আমাদের তারপর ই আর এ বসাইলাম ইন্টু ডাব্লিউ এ। তাহলে ডাব্লিউ এ হচ্ছে আমাদের কত? 0.5। 0.60 0.60। ডাব্লিউ এ হচ্ছে 0.60 বসাইলাম। তারপরে প্লাস ই আর বি হচ্ছে পয়েন্ট কত বের করছিলাম? 265 265। ডাব্লিউ বি হচ্ছে আমাদের বের হয়েছে 0.40। 0.40 দিয়া ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে এটার আমাদের ফলাফল আসবে। দেখেন, এটা তো আমাদের এ আর বি বের করতে হবে না, একটাই হিনে। তাহলে ফলাফল পেলো 0.274। 4 274 or 7.40%। 27.40, অর্থাৎ 27.40% আইছে। জি স্যার। জি স্যার ক্লিন করে দিলাম কিন্তু, সবার হয়েছে। জি স্যার। তাহলে এবার পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিই। তাহলে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে আমাদের কি দিতে হবে? রুট দিতে হবে একটা। রুট স্যার সিগমা স্কয়ার। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে আমরা লিখবো হচ্ছে সিগমা স্কোয়ার এ, সিগমা স্কোয়ার এ ইন্টু প্লাস ডাব্লিউ ডাব্লু স্কয়ার এ স্কোয়ার এ, সিগমা স্কোয়ার এ ডাব্লু স্কোয়ার এ প্লাস প্লাস তারপরে সিগমা সিগমা স্কয়ার স্কোয়ার বি বি, সিগমা স্কোয়ার বি ইন্টু ইনটু ডাব্লু ডাব্লিউ স্কোয়ার স্কয়ার বি বি। তারপরে কি দিব? প্লাস প্লাস দিয়ে 2 ইনটু 2 দিয়ে ব্রাকেট দিব। 2 ইন্টু ডাব্লু ডাব্লিউ এ এ ইন্টু গুণন ডাব্লু এ গুণন ডাব্লু ডাব্লিউ বি গুণন হচ্ছে গুণন সি কোভেরিয়েন্স এ বি এ বি। দিয়ে ক্যালকুলেশন করলেই উত্তর চলে আসবে। জি স্যার। তাহলে আমাদের ফলাফলটা লিখে দিই, আমি অ্যান্সারটা লিখে দিই, আপনারা বাসায় করেন। তাহলে করতে পারবেন না এখন? জি স্যার পারবো বুঝাই দিয়া। স্যার। হোয়াটসঅ্যাপে আপনি একটু পিক দিছি স্যার, এগুলো অঙ্কটা একটু বুঝে দিন। 0.09, 0.09 or 9%, এটা ক্যালকুলেশন করি। স্যার এখানে প্রবাবিলিটি এই যে নিচে হোমওয়ার্ক দিচ্ছেন যে 1/3, এটা কেন? কোনটা? আচ্ছা, এটা এই যে এটা অ্যান্সারটা লেখা রাখছেন নাকি বলেন? জি স্যার লিখছি। 1 ভাগ পরেরটা, এই যে হোমওয়ার্ক গেল যে স্যার। এই যে প্রবাবিলিটি 1/3, 1/3 এটাতে আছে, মান দেওয়া আছে। 1/3 স্যার দিলে এটা কিভাবে লিখবো? ওয়ান আমাদের বাই তো থ্রি ভাঙ্গান ভাই, 4টা ঘর নিবেন। তো 1 কে 3 দ্বারা ভাগ করলে এই যে 0.3333, এই 4টা 3 নিবেন। হ্যাঁ, মানে আচ্ছা ঠিক আছে। কনফিউশন বাজাইছে আপনি। তাহলে স্যার, স্যার সবগুলো না একই মান আসবে নি? হ্যাঁ, একই আসবে, সমস্যা কি? একই আসতে পারে না? যেমন স্যার আমাদের দুইটা দুইটা মান নিলে হবে না? 0.33। পয়েন্ট, হ্যাঁ 2টা নিলেও হবে, পরে 4টা নিলে অ্যাকুরেট মানগুলো আইসে, এটাই। জি স্যার 4টা নিব। 2টা নিলেও হবে, সমস্যা নাই। প্রবাবিলিটি স্যার বইয়ে তো স্যার সবগুলো তো দুইটাই থাকে, দুইটাই নেব।
আচ্ছা নিয়েন, সমস্যা নাই। ওই কিছু ঠিক আছে। পয়েন্টের পরে কিছু কম বেশি হলে ওটা তো আমাদের প্রবলেম নাই। এটা তাহলে হোমওয়ার্ক করেন। আর কি আপনি কি দিচ্ছেন, গ্রুপে পিক দিচ্ছেন?